কিছু মানুষ আছে যারা বাঁচার জন্য জেতে, আবার এমন কিছু মানুষও আছে যারা বাঁচে জেতার জন্য। তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য থাকে সফল হওয়া, আর সফল হওয়ার এই নেশাই একসময় অভিশাপ হয়ে দাঁড়ায় তার নিজের, এমনকি তার আশেপাশের মানুষদের জন্য। হরিয়ানার এক বক্সিং ক্লাবের উদীয়মান এক বক্সিং তারকার আচমকা রহস্যময় মৃত্যু, আর সেই মৃত্যুই বক্সিং জগতে নিয়ে আসে এক টান উত্তেজনাময় পরিস্থিতি। শুধু সেই বক্সারই খুন হয়নি, বরং বিখ্যাত এক বক্সিং কোচের মেয়েকেও করা হয়েছে নৃশংসভাবে খুন। কিন্তু এই খুনগুলোর কারণ কি? কেনই বা করেছে খুনগুলো? রহস্যের সমাধানের যতই চেষ্টা করা হচ্ছিল, ততই যেন জটিল হয়ে উঠছিল রহস্য। শেষমেশ তদন্তের পর বেরিয়ে আসে এমন এক সত্য যা কল্পনা করা যায় না। বন্ধুরা, বলছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত গ্লোরি সিরিজটার কথা। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। ইন্ডিয়াতে বক্সিংয়ের জন্য বিখ্যাত একটা জায়গা হলো হরিয়ানার শক্তিগড়। এখানকার একজন বক্সার অলিম্পিকে গোল্ড মেডেল জেতার পর থেকেই এই জায়গা যেন বক্সিংয়ের প্রাণকেন্দ্র হয়ে ওঠে। একের পর এক বক্সিং কোচিং সেন্টার চালু হয় এখানে। সারা দেশ থেকে বাবা মায়েরা তাদের সন্তানদের পাঠায় এখানে বক্সিং শেখার জন্য। বক্সার হয়ে ওঠা কোনো সহজ কাজ না। বছরের পর বছর অক্লান্ত পরিশ্রমের পরেই একজন ভালো বক্সার তৈরি হয়। আর এতে শুধু বক্সারের নিজের মেহনতই থাকে না, বক্সিং কোচের অবদান এখানে আরও বেশি। হরিয়ানার সবচেয়ে পুরাতন বক্সিং কোচিং সেন্টার হলো হরিয়ানা বক্সিং সেন্টার। এটাকে কোচিং সেন্টার না বলে বরং আখড়াই বলা হয়। এই কোচিং সেন্টারের কোচ রঘুবীর সিং। রঘুবীর নিজে খুব ভালো বক্সারই না, তার বাবা আর তার দাদাও দেশের নামকরা গোল্ড মেডেলিস্ট বক্সার ছিলেন। বক্সিংয়ের এই নেশা সে পেয়েছে পারিবারিক সূত্রে। এটাই তার জীবনের একমাত্র লক্ষ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই বক্সিংয়ের আখড়াটাই যেন তার প্রাণ। রঘুবীর নিজেও ন্যাশনালে গোল্ড মেডেলিস্ট আর হরিয়ানার সবচেয়ে নামকরা কোচ। নিজের ছাত্রদের মাধ্যমে সে ন্যাশনাল, এমনকি এশিয়া পর্যায়ে গোল্ড মেডেল এনে দিয়েছে। এখন তার জীবনের একমাত্র উদ্দেশ্য অলিম্পিকে গোল্ড মেডেল। রঘুবীরের দুই ছেলে আর এক মেয়ে, দেব, রবি আর গুড়িয়া। স্ত্রী অনেকদিন আগেই মারা গেছেন। সে নিজের দুই ছেলেকে বক্সার বানিয়ে বংশের গৌরব ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেছে। বড় ছেলে দেবের ছোটবেলা থেকেই বক্সিংয়ের প্রতি তেমন মনোযোগ ছিল না, কিন্তু বাবার জোরাজুরিতে সে বক্সিং প্র্যাকটিস করত। বক্সিং করতে গিয়ে নিজের বাবার হাতে অনেক মারও খেতে হয়েছে তাকে। এই কারণে সে নিজের বাবাকে অপছন্দ করত। একদিন বক্সিং শেখাতে গিয়ে রাগের মাথায় রঘুবীর দেবের প্রায় ক্রমাগত আঘাত করতে থাকে, যার ফলে তার পা ক্ষতবিক্ষত হয়ে যায়। এরপর অভিমানে সেই অবস্থাতেই সে বাড়ি থেকে পালিয়ে আসে। কিছুদিন এভাবে পালিয়ে থাকার পর তার পায়ের সেই ক্ষততে পচন ধরে যায়। কিছু লোক তাকে খুঁজে পেয়ে তার বাবাকে খবর দেয়। ক্ষতের ইনফেকশনের কারণে তার একটা পা কেটে ফেলতে হয়। এরপর থেকেই সে কৃত্রিম পা ব্যবহার করে। আগে থেকেই সে নিজের বাবাকে পছন্দ করত না। এই ঘটনার পর সে রঘুবীরকে একেবারেই অপছন্দ করতে শুরু করে। বড় হওয়ার পর এক পর্যায়ে সে বাসা থেকেও বের হয়ে আসে। নিজের জীবন নষ্টের জন্য সে দোষারোপ করে বাবা রঘুবীরকে। এখন সে বিভিন্ন জায়গায় টুকটাক কাজ করেই চলে আর একা থাকে। তার মাথা অনেক গরম, অল্পতেই রেগে যায়, মারামারি করে। এদিকে রবি তার থেকে আলাদা। ছোটবেলা থেকেই তার বক্সিংয়ের প্রতি আকর্ষণ ছিল। সে বক্সিংয়ে বেশ পারদর্শীও, কিন্তু ন্যাশনালে বক্সিং করতে গিয়ে এমন একটা ঘটনা ঘটে যার কারণে সে বক্সিং ছেড়ে দেয়। হরিয়ানার আরেকটা বক্সিং ক্লাব আছে, নাম শক্তি বক্সিং ক্লাব। এই ক্লাবের কোচের নাম ভিজু। ভিজু আর রঘুবীরের মাঝে বক্সিং নিয়ে তুমুল দ্বন্দ্ব। শুরু থেকেই তারা চায় তাদের নিজের ক্লাবের বক্সারই গোল্ড মেডেল পাক। ন্যাশনালে ভিজুর ক্লাবেরই একটা ছেলে অর্জুনের সাথে রবির ফাইনাল ফাইট ছিল। বক্সিংয়ের বাইরে রবি আর অর্জুনের মধ্যে বন্ধুত্ব ছিল, অথচ ভিজু আগেই জাজদের কিনে রেখেছিল, আর তারা ইচ্ছাকৃতভাবেই অর্জুনকে বেশি পয়েন্ট দিচ্ছিল। জেতার জন্য মাত্র একটাই অপশন ছিল, নকআউট। রঘুবীর রবিকে নকআউট করারই পরামর্শ দেয়। নকআউটের মাধ্যমে সেবার রবি জিতেও যায়, কিন্তু অর্জুন সাথে সাথেই মারা যায়। যদিও রবি ইচ্ছা করে এই কাজটা করেনি। এই ঘটনার পর থেকে রবি ডিসিশন নেয় সে আর কখনো কারো গায়ে হাত তুলবে না। এরপর সেই স্মৃতি থেকে দূরে থাকতে আর ভিজুর ক্লাবের ছেলেদের রোশানল থেকে বাঁচতে রবিও দেবের মতো হরিয়ানা আর নিজের বাড়ি ছেড়ে চলে আসে। যদিও সে হরিয়ানা ছেড়েছে অনেকটা বাধ্য হয়েই। ভিজুর ক্লাবের বক্সার অর্জুনকে এভাবে মেরে ফেলায় ক্লাবের বাকিরা তো রবির ওপর অসন্তুষ্টই, কিন্তু অর্জুনের বড় ভাই তো রবিকে পেলে মেরেই ফেলবে এমন সিচুয়েশন। রবি এখন শান্ত হয়ে গেছে। কারোর সাথে এখন ঝগড়া লাগলেও সে চুপচাপ সয়ে নিয়ে সেখান থেকে চলে আসে। শুধু একটাই কারণ, সে কারো গায়ে হাত তুলবে না। দুজন চলে আসার পর
হরিয়ানা রঘুবীরের সাথে থেকে যায় শুধু তাদের একমাত্র আদরের ছোট বোন গুড়িয়া। গুড়িয়াকে দুই ভাই নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। রঘুবীরের সাথে তেমন যোগাযোগ না থাকলেও গুড়িয়ার সাথে তারা প্রায় রেগুলার যোগাযোগ রাখত। রঘুবীর নিজের দুই ছেলেকে বক্সিংয়ের চ্যাম্পিয়ন বানাতে না পেরে শেষে নিহাল নামের একটা ছেলেকে বক্সার হিসেবে গড়ে তুলতে থাকে। নিহাল গরিব পরিবারের ছেলে। ছোটবেলা থেকেই তার সমস্ত দায়িত্ব নিয়ে তাকে বক্সিং শেখায় রঘুবীর। এই কারণে নিহালের পরিবারও রঘুবীরের প্রতি কৃতজ্ঞ। টানা 8 বছর প্র্যাকটিস করিয়ে নিহালকে চ্যাম্পিয়নশিপের জন্য তৈরি করে রঘুবীর। নিহালও এশিয়ার বক্সিং প্রতিযোগিতা জিতে গোল্ড মেডেল এনে দেয়। এর আগে ইন্ডিয়ার কোনো বক্সারই এতদূর যেতে পারেনি, যে কারণে সারা দেশের মানুষ স্বপ্ন দেখছিল নিহাল এবার অলিম্পিকেও গোল্ড মেডেল জিতে আনবে। রঘুবীরেরও তাই আশা ছিল। কিন্তু বাদশাদে অন্য একটা ঘটনা। নিহাল আর গুড়িয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে, আর গুড়িয়া প্রেগনেন্টও হয়ে যায়। নিহালের কাছে বক্সিংয়ের চেয়ে গুড়িয়ার গুরুত্বই বেশি ছিল। তাই সে সিদ্ধান্ত নেয় গুড়িয়াকে নিয়ে হরিয়ানা ছেড়ে পালিয়ে যাবে আর নতুন করে জীবন শুরু করবে। একদিন রাতে সে গুড়িয়াকে স্টেডিয়ামে অপেক্ষা করতে বলে। সেদিনই ছিল তাদের পালিয়ে যাওয়ার প্ল্যান। কিন্তু সেখান থেকে রওনা দেওয়ার আগেই 3-4 জন মুখোশধারী লোক এসে তাদের আক্রমণ করে। নিহাল সেখানেই মারা যায় আর গুড়িয়া মারাত্মকভাবে আহত হয়। তার তখন বাঁচা মরার অবস্থা। জ্ঞান হারানোর আগে গুড়িয়া আক্রমণকারী একজনের চোখে আঘাত করে নিজের কাছে থাকা কলম দিয়ে। পুলিশ নিহালকে মৃত উদ্ধার করে আর গুড়িয়াকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। তার তখন জ্ঞান ছিল না। এই ঘটনা শোনার পর রবি আর দেব দুজনেই হরিয়ানা ছুটে আসে আর সোজা হাসপাতালে চলে যায়, যেখানে গুড়িয়াকে ভর্তি করা হয়েছে। এত বড় একজন বক্সিং তারকার মৃত্যু আর কোচের মেয়ের এভাবে আহত হওয়া, এই দুই ঘটনার কারণেই হাসপাতালের বাইরে রিপোর্টারদের ভিড়। রবিকে হুডি আর সানগ্লাসে মুখ লুকিয়ে ভেতরে ঢুকতে হয়, যাতে কেউ জানতে না পারে সে এসেছে। তবুও এত সাবধানতার পরেও ভিজুর ক্লাবের 2 জন ছেলে জেনে যায় তার আর দেবের ফিরে আসার কথা। কারণ ভিজু 2 জন ছেলেকে হাসপাতালের বাইরে নজর রাখতে নিয়োগ করে রেখেছিল। তারা গিয়ে যখন ভিজুকে কথাটা জানায়, তখন ভিজু জয়না নামের একজন রিপোর্টারের কাছে ইন্টারভিউ দিচ্ছিল। জয়না ইন্টারভিউ নেওয়ার মাঝে ইঙ্গিতে বলার চেষ্টা করে নিহালের মৃত্যুর সাথে ভিজুর কোনো কানেকশন আছে কিনা। কারণ এটা স্বাভাবিক যে নিহাল মরে গেলে ভিজুর প্রতিপক্ষ রঘুবীরের ক্লাবের সবচেয়ে বড় তারকা আর থাকবে না। তাহলে ভিজুর ক্লাবের কেউ সেই চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। ভিজু জয়নাকে জানিয়ে দেয় এসব বিষয়ে তার কোনো কানেকশন নেই। যদিও জয়না শুনে ফেলে। ভিজুর লোকেরা এসে তাকে দেব আর রবি ফেরার কথা জানাচ্ছে। হাসপাতালে পৌঁছে দেব আর রবি গুড়িয়ার কেবিনে যায়। দীর্ঘদিন পর তাদের একে অপরের সাথে দেখা হলো। যদিও গুড়িয়া তখন অজ্ঞান। গুড়িয়ার সারা শরীর ক্ষতবিক্ষত। তার এমন অবস্থা দেখে দেব রেগে যায় ভয়ানকভাবে। কে কাজ করেছে সেটা জানতে মরিয়া হয়ে ওঠে। তারা যখন গুড়িয়ার কেবিনে আসে, তখন রঘুবীর মর্গে ছিল নিহালের লাশের কাছে। নিজের এমন একজন চ্যাম্পিয়নকে অলিম্পিকে পাঠানোর ঠিক আগ মুহূর্তে এভাবে হারিয়ে ফেলার ব্যাপারটা সে হজম করতে পারছিল না। এরপর সে যখন গুড়িয়ার কেবিনে আসে, তখনই দেবের সাথে তার কথা কাটাকাটি লেগে যায়। পুলিশ তো নিজের মতো ইনভেস্টিগেশন করছে, কিন্তু রঘুবীর কেন নিজের মতো খুনিকে খোঁজার চেষ্টা চালাচ্ছে না? আর এত রাতে গুড়িয়া রঘুবীরের এমন কড়া শাসনের মধ্যে বাড়ির বাইরে বের হলি বা কিভাবে? এরপর রঘুবীরের কাছ থেকেই দেব আর রবি জানতে পারে গুড়িয়া প্রেগনেন্ট আর বাচ্চার বাবা নিহাল। তারা দুজন পালানোর চেষ্টা করেছিল আর তখনই এই ঘটনা ঘটেছে। রঘুবীরের সাথে যখন দেবের কথা কাটাকাটি হচ্ছিল, ঠিক তখনই আচমকা গুড়িয়ার খিঁচুনি শুরু হয়। দ্রুত ডাক্তার আর নার্স এসে ট্রিটমেন্ট শুরু করে তাদের বাইরে পাঠিয়ে দেয়। তারা যখন বাইরে করিডোরে আসে, তখন সেখানে নিহালের বাবা মা আর ছোট ভাই হুকুম রঘুবীরের সাথে দেখা করতে আসে। নিহালের বাবা রঘুবীরকে কৃতজ্ঞতা জানায় নিহালকে দেখে শুনে মানুষ করেছে বলে। কিন্তু হুকুম রঘুবীরের সাথে বেয়াদবি করে নিহাল কিভাবে গুড়িয়ার সাথে সম্পর্কে জড়ালো। গুড়িয়াকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেই দেব রেগে গিয়ে তাকে মারতে যায়। সবাই মিলে কোনো রকমে দেবকে থামায়। এদিকে ডাক্তার এসে জানায় গুড়িয়ার কন্ডিশন স্টেবল, তবে জ্ঞান কখন ফিরবে বলা যাচ্ছে না। রাতেও ফিরতে পারে, আবার পরদিনও। এটা শুনে রাগের মাথায় দেব হাসপাতাল থেকে বের হয়ে আসে। আসার আগে ডাক্তারকে হুমকিও দিয়ে যায় যাতে গুড়িয়ার কোনো ক্ষতি না হয়। দেবকে এভাবে বের হয়ে যেতে দেখে রবিও তার পিছু নেয়। এদিকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়েছিল অরবিন্দকে। অরবিন্দ রবির ছোটবেলার বন্ধু।
সে ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউশনে ইনভেস্টিগেশন করতে যায়, যেখানে নিহাল ছিল অলিম্পিকের প্রস্তুতির জন্য। সেখানে গিয়ে সে জানতে পারে নিহালের লাস্ট যে কম্পিটিশন হয়েছিল সেখানে পঞ্চায়েত প্রধান দান্ধা, মাফিয়া কুকি আর ডিআইজি ফোগাট উপস্থিত ছিল। পুলিশের বড় অফিসারের সাথে কানেকশন থাকায় তাদের মতো লোকেরা এমন একটা প্রকাশ্য অনুষ্ঠানেও আসতে পেরেছে। অরবিন্দ সৎ পুলিশ অফিসার, এই কারণে ব্যাপারটা তার ভালো লাগে না। এরপর রাতে যখন দেব আর রবি রঘুবীরের বক্সিং ক্লাবে ফিরে, সেখানে গিয়ে দেখে রঘুবীর বক্সিং প্র্যাকটিস করাচ্ছে। হাসপাতালে গুড়িয়ার পাশে না থেকে এভাবে প্র্যাকটিস করাতে দেখে দেব ভয়ানক রেগে যায়। আসলে নিহাল মরে যাওয়ায় রঘুবীরের দরকার ছিল আরেকজনকে, যাকে সে অলিম্পিকে পাঠাতে পারবে। মেয়ের শোকের মাঝেও তার মাথা থেকে অলিম্পিকের ভূত নামেনি। সে রাকা নামের একটা ছেলেকে প্র্যাকটিস করাচ্ছিল। রাকা রঘুবীরের অন্ধভক্ত, তারও জীবনের একমাত্র ব্রত অলিম্পিকে গোল্ড মেডেল জয় করা। দেব প্র্যাকটিস করতে থাকা সব বক্সারকে চলে যেতে বলে, কারণ এই মুহূর্তেও তার বাবা এভাবে প্র্যাকটিস করাচ্ছে। এটা তার সহ্য হচ্ছিল না। কিন্তু দেবের কথায় কেউই যায় না, কারণ তারা একমাত্র কোচের ইনস্ট্রাকশন মেনেই চলে। এরপর যখন রঘুবীর তাদের যেতে বলে তখন সবাই চলে যায়, কিন্তু রাকা সেখানেই দাঁড়িয়ে থাকে, কারণ তাকে যেতে বলা হয়নি। রাকা না যাওয়ায় দেব তার সাথে ঝামেলা শুরু করে। ঝামেলা মারামারিতে রূপ নিলে রঘুবীর বাধ্য হয়ে রাকাকে চলে যেতে বলে। রাকা চলে গেলেও নিজের বাবার কাজের প্রতি এমন একনিষ্ঠতা আর পরিবারের প্রতি উদাসীনতা দেখে দেব রাগ করে চলে আসে বাসা থেকে। রবি তাকে থামানোর চেষ্টা করেও থামাতে পারে না। এরপর রঘুবীর রবিকে তার গাড়ির চাবি দেয়, সেই গাড়ি যেটা রবি ন্যাশনালে গোল্ড মেডেল জেতার পর তাকে দিয়েছিল রঘুবীর। রবি এতদিন বাড়িতে না থাকায় সে এটা যত্ন করে রেখেছে। গাড়ির চাবি দেওয়ার পর সে রবিকে সাবধানে থাকতে বলে, কারণ ভিজুর ক্লাবের ছেলেরা তাকে দেখলেই ঝামেলা করবে। পরদিন যখন রবি আর দেব গুড়িয়াকে দেখতে হাসপাতালে যায় তখন গুড়িয়ার জ্ঞান ফেরে। গুড়িয়া কথা বলতে পারছিল না ভালো মতো, তবুও দেব জিজ্ঞেস করে জানতে পারে তাকে আর নিহালকে মুখোশ পরে আক্রমণ করা হয়েছিল আর সে একজনের চোখে আঘাত করেছে। এটা শুনে দেবের আক্রমণকারীদের খুঁজে বের করতে সুবিধা হবে, কারণ তাদের মধ্যে যে কোনো একজনের চোখে ব্যান্ডেজ থাকবে। দেব আর রবি কেউই গুড়িয়াকে নিহালের মৃত্যুর কথা জানায়নি। গুড়িয়া দেবকে আগেই ফোনে বলেছিল সে একটা ছেলের সাথে সম্পর্কে আছে, কিন্তু ছেলেটা যে কে বা সে যে প্রেগনেন্ট সেটা কখনো জানায়নি। গুড়িয়া তাদের কাছে চকলেট খাওয়ার আবদার করলে তারা হাসপাতাল থেকে বের হয়ে আসে। বের হওয়ার আগে গুড়িয়ার কেবিনের দরজায় কাগজ টাঙিয়ে রেখে আসে, যাতে কেউ গুড়িয়াকে নিহালের মৃত্যুর সংবাদ না দেয়। হাসপাতাল থেকে বের হওয়ার পর জয়না নামের সেই রিপোর্টার তাদের সাথে কথা বলতে এলে তারা খুব একটা পাত্তা দেয় না, বিশেষ করে দেব। কিন্তু জয়না জানায় সে হেল্প করতে চায়, কারণ মিডিয়া গুড়িয়ার ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করলে পুলিশ বাধ্য হবে তাদের হেল্প করতে। জয়না রবির হাতে নিজের কার্ড দেয় আর জানায় যদি কখনো মিডিয়ার হেল্প লাগে তাহলে যেন তাকে কল করে। এরপর হাসপাতাল থেকে দেব রবিকে নিয়ে সোজা স্টেডিয়ামে যায়, যেখানে ঘটনাটা ঘটেছিল। তার ধারণা পুলিশের চোখে পড়েনি এমন কিছু এখানে থাকতে পারে। তখনই তারা দেখে দুটো বাচ্চা ছেলে খেলছে, যাদের একজনের মুখে মুখোশ। দেব বুঝতে পারে এটা খুনির মুখোশ হতে পারে। ছেলেগুলো তাদের দেখে পালানোর চেষ্টা করলে তারা দৌড়ে ধরে ফেলে। জানতে পারে এটা তারা এখানেই খুঁজে পেয়েছে। দেব দেখে মুখোশটায় রক্তের দাগ লেগে আছে, তাই তার আর বুঝতে বাকি থাকে না এটাই খুনির মুখোশ। এরপর মুখোশ নিয়ে তারা একটা তেলের পাম্পে যায় সেখানকার দোকান থেকে চকলেট কিনতে। রবি গাড়িতেই বসে থাকে, কারণ এই এলাকায় ভিজুর ক্লাবের ছেলেদের আনাগোনা বেশি। কিন্তু তখনই ভিজুর ক্লাবের ছেলেরা দল বেঁধে সেখানে আসে। দেব তাদের সামনে পড়লে তারা রবির কথা জিজ্ঞেস করে। দেব তাদের দেখিয়ে দেয় রবি গাড়িতেই আছে। এরপর গুড়িয়ার এই অবস্থা হওয়ার রাগ থেকে নিজেই তাদের সাথে মারামারি শুরু করে। দেবের একটা পা কৃত্রিম, তার উপর ভিজুর দলের ছেলেরা সংখ্যায় বেশি, সে একা পেরে উঠছিল না। ভিজুর দলের ছেলেরা রবিকেও গাড়ি থেকে বের করে আনে, তাকেও মারধর করে, কিন্তু রবি মারামারি করবে না বলে পাল্টা জবাব দেয় না। তখন দেব রবিকে বলে নিজের জন্য না লড়লেও গুড়িয়ার জন্য তো লড়তে পারবি। এরপর রবিও মারামারি শুরু করলে ভিজুর ছেলেরা নাজেহাল হয়ে পড়ে। এমন সময় রঘুবীর সেখানে এসে তাদের থামতে বলে। অর্জুনের বড় ভাই রঘুবীরের বুকেই বন্দুক তাক করে। ঠিক তখনই ভিজু চলে আসে, আর তার মুখ থেকেই রবি, দেব আর রঘুবীর জানতে পারে গুড়িয়া মারা গেছে। এতক্ষণে নিউজও প্রচার হয়ে গেছে। তো যাই হোক,
নিহাল আর গুড়িয়াকে যারা মেরেছে তাদের মাঝে গুড়িয়া যার চোখে আঘাত করেছিল তার নাম সানি। সে মাফিয়া ডন কুকির বোনের ছেলে। কুকি হরিয়ানার একজন কুখ্যাত মাফিয়া। মানুষ খুন করতে তার হাত পর্যন্ত কাঁপে না। মানুষ মারার ক্ষেত্রে তার একটা স্টাইল আছে, মাইন এরিয়াতে নিয়ে গিয়ে শরীরে বোম সেট করে ব্লাস্ট করা। এই মাইন এরিয়াতেই কুকি মাঝে মাঝে আন্ডারওয়ার্ল্ড বক্সিং কম্পিটিশন অ্যারেঞ্জ করে। বড় বড় লোকেরা এখান থেকে পছন্দসই বক্সারদের কিনে নেয় বডিগার্ড টাইপ কাজের জন্য। তো কুকি কি তবে সানিকে দিয়ে খুনগুলো করিয়েছে? যদি তাই হয় তাহলে কেন? এদিকে রবি আর দেব নিজেরাই গুড়িয়ার শেষকৃত্য সম্পন্ন করে। রঘুবীর গুড়িয়ার শেষকৃত্যে আসে না কোনো একটা কারণে। নিজের হাতে বোনের শেষকৃত্য করার পর রবি আর দেবের মনে তখন প্রতিশোধের নেশা জ্বলছে। তাদের তখন একটাই ব্রত, খুনিকে খুঁজে বের করে প্রতিশোধ নেওয়া। আর রঘুবীর নিজের মেয়ের মৃত্যুর শোক সাইডে রেখে এখন পুরোদমে লেগেছে অলিম্পিকের প্রস্তুতির পেছনে। রবি আর দেব যেভাবে গুড়িয়ার খুনিকে ধরার ব্রতে লেগেছে, ঠিক অন্যদিকে পঞ্চায়েত প্রধান দান্দা ডিআইজি ফোটাককে ডেকে নিয়ে কেসটা ক্লোজ করে দিতে বলে। তার ভাষ্যমতে নিহাল আর গুড়িয়া দুজনেই বড় হয়েছে রঘুবীরের হাতে। সেদিক থেকে দুজনে ভাই বোনের মতো, অথচ তারা সম্পর্কে জড়িয়ে সমাজে একটা বাজে দৃষ্টান্ত তৈরি করে গেছে। তবে কি সমাজের ইয়াং জেনারেশনকে শিক্ষা দিতে দান্ধা নিজেই এই খুনগুলো করিয়েছে? রবি আর দেব সেই মুখোশটা নিয়ে থানায় যায় অরবিন্দের কাছে। বলে এটার মধ্যে যে ব্লাড স্যাম্পল আছে তার ডিএনএ টেস্ট করে খুনিকে খুঁজে বের করতে হবে। তাদের ধারণা ভিজুর ক্লাবের কেউ খুনগুলো করিয়েছে। এটা শুনে অরবিন্দ জানায় এভাবে ডিএনএ টেস্ট করা সম্ভব না, কারণ ভিজুর ক্লাবে অনেক বক্সার আছে। গুড়িয়া খুনিদের একজনের চোখে আঘাত করে চোখ উপড়ে ফেলেছিল। এটা শুনে অরবিন্দ জুনিয়র অফিসারদের নির্দেশ দেয় এই এলাকা আর আশেপাশের সমস্ত হাসপাতাল আর ডিসপেন্সারিতে খোঁজ নিতে, যাতে জানা যায় সেই রাতে কেউ পেইন কিলার নিতে বা চোখের ট্রিটমেন্ট করাতে এসেছিল কিনা। এরপর অরবিন্দ যখন দেব আর রবির সাথে কথা বলছিল তখন সেখানে আসে তার ওয়াইফ ভারতী। ভারতী খুবই অ্যাট্রাকটিভ দেখতে, আর সে শাড়িও এমন খোলামেলা স্টাইলে পরে যে বদলোকেরা তার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়। এমনকি থানার অনেক পুলিশও এই তালিকা থেকে বাদ যায় না। অরবিন্দের আগেও বিয়ে হয়েছিল, সেই ওয়াইফ চলে গেছে। এটা অরবিন্দের দ্বিতীয় স্ত্রী। অরবিন্দ যখন ভারতীকে রবি আর দেবের সাথে পরিচয় করিয়ে দেয় তখন দেব ভারতীর দিকে সেভাবে তাকায়ও না, কিন্তু রবি প্রায় হা করেই তাকিয়েছিল। এমনকি ভারতীও যেন রবিকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছিল চোখের চাহনি দিয়ে। যাই হোক, কাজ শেষে রবি আর দেব চলে যায়। এমন সময় অরবিন্দের সিনিয়র ফোগাট সেখানে আসে, আর কোনো কারণ ছাড়াই অরবিন্দকে গুড়িয়া নিহালের মার্ডার কেস থেকে সরিয়ে অন্য একটা কেস দিয়ে দেয়। আসলে ফোগাট দান্ধার কথা মতোই এই কাজ করেছিল। সে প্রেস কনফারেন্স ডেকে ঘোষণা করে দেয় গুড়িয়া আর নিহাল স্রেফ ছিনতাইকারীদের কবলে পড়ে মরেছে, আর এসব ছিনতাইকারী অলরেডি পালিয়েও গেছে, যাদের পুলিশ খোঁজার চেষ্টা করছে। তাই আপাতত এই কেস ক্লোজ। সামান্য ছিনতাইয়ের কেস হিসেবে সে এই কেসটা ক্লোজ করে দেয়। রবি আর দেব যখন ব্যাপারটা নিউজে দেখে তখন তারা গুড়িয়ার রুমে তার স্মৃতিচারণ করছিল। রবি দেখে সে একজোড়া কানের দুল গিফট করেছিল গুড়িয়াকে, যেগুলো গুড়িয়া সবসময় পরে থাকতো, কিন্তু পালানোর সময় সে এগুলো নিয়ে যায়নি। এটা দেখে তার খারাপ লাগলে দেব তাকে বলে তারা নিজেরাও তো গুড়িয়াকে রেখেই চলে গিয়েছিল। নিউজটা দেখার পর তারা অরবিন্দের সাথে দেখা করে। দেব প্রথমে রেগে যায় অরবিন্দের ওপর কেসটা এভাবে ক্লোজ করায়। অরবিন্দ জানায় তাকে কেস থেকেই বের করে দেওয়া হয়েছে, এখন যা করার তাদেরই করতে হবে আনঅফিসিয়ালি। এমন সময় অরবিন্দের একজন জুনিয়র অফিসার কল করে জানায় খুনের রাতে একটা ভেট হাসপাতাল থেকে অ্যানেস্থেসিয়া কিনতে পাঠানো হয়েছিল ডিসপেন্সারি থেকে, অথচ এত রাতে ভেট হাসপাতালে কোনো ট্রিটমেন্টই হওয়ার কথা না। ঠিকানা নিয়ে রবি আর দেব সেই হাসপাতালে যায়। ডাক্তারকে জোর জবরদস্তি জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সেদিন ট্রিটমেন্ট হয়েছে মাফিয়া ডন কুকির বোনের ছেলে সানির। তার একটা চোখ উপড়ানো ছিল। দেব আর রবি গুড়িয়ার খুনের লিড পেয়ে যায় ঠিকই, কিন্তু এটা বুঝতে পারে না সানি বা কুকি কেন নিহাল আর গুড়িয়াকে খুন করতে চাইবে। সানির ব্যাপারটা তারা অরবিন্দকে কল করে জানায়। অরবিন্দ তখন থানায় ছিল। জয়না নামে সেই সাংবাদিক এই কেসের ব্যাপারে জানতে এসেছিল তার কাছে। অরবিন্দ তাকে সরাসরি ইনফরমেশন দিতে মানা করে দেয় আর জানায় সে আর এই কেসের দায়িত্বে নেই। তবে জয়না গোপনে অরবিন্দের ফোন কল শুনে সানির নামটা জানতে পারে। তো সানিকে কোথায় পাওয়া যাবে সেটা একটা বড় বিষয়। রবি আর দেব খোঁজ নিয়ে কুকির আন্ডারওয়ার্ল্ড বক্সিং কম্পিটিশনের কথা জানতে পারে। পুরো ব্যাপারটা তারা রঘুবীরকে বলে আর জিজ্ঞেস করে এই কম্পিটিশন কোথায় হয়। দেব আর রবি রঘুবীরের ওপর রেগেছিল, কারণ রঘুবীর গুড়িয়ার শেষকৃত্যে যায়নি। রঘুবীর বলে সে এখনও ভাবতেই পারছে না
গুড়িয়া মারা গেছে। গুড়িয়ার সম্পর্কে কোনো দুঃখজনক স্মৃতি মনে রাখতে চায় না বলেই সে যায়নি। এরপর সে জানায় কুকির মাইন এরিয়াতেই এই কম্পিটিশন হয়, কিন্তু সেখানে যেতে হলে অনুমতি লাগে। রঘুবীর নিজের লিঙ্কের মাধ্যমে তাদের সেই কম্পিটিশনে যাওয়ার ব্যবস্থা করে দেয়। রবিকে বক্সার হিসেবে পাস দেয় ভেতরে যাওয়ার, আর দেবকে দর্শক হিসেবে। রবি বক্সিং করছিল, যাকে কিনা অনেকেই চিনে বক্সার হিসেবে, আর দেব খুঁজে বেড়াচ্ছিল সানিকে। কুকি নিজের বোনের ছেলেকে অনেক ভালোবাসে। সানি যাতে বিপদে না পড়ে সেজন্য তাকে বক্সিংয়ে বাজির টাকা তোলার কাজ দিয়েছে। একটা সানগ্লাসও পরিয়ে দিয়েছে যাতে চোখের ব্যান্ডেজ দেখা না যায়। এক পর্যায়ে গিয়ে সানি সানগ্লাস খুললে রবি আর দেব তাকে দেখে ফেলে, আর এখানকার একজন রবির নাম ঘোষণা করলে সেটা শুনে সানি দেব আর রবিকে দেখে ভয়ে দৌড়াতে থাকে। রবি আর দেবও তার পিছু নেয়। কৃত্রিম পা হওয়ায় দেব একটু স্লো ছিল। রবি দৌড়ে সানির কাছাকাছি চলে যায় ঠিকই, কিন্তু তখনই কেউ একজন ক্রেন দিয়ে সানির মাথার ওপর পাথর ফেলে তাকে একেবারে থেতলে ফেলে। সানির পায়ের ওপরের অংশ পুরো থেতলে যায় পাথরের নিচে। দেব এসে পৌঁছালে রবি জানায় ক্রেন কে চালাচ্ছিল সে দেখেছে। দেব সানির পকেটে খুঁজে পায় তার ভাঙা ফোন, একটি আংটি আর পেইন কিলারের একটা বক্স। এরপর তারা দুজন সেখান থেকে চলে আসে। কিন্তু সানিকে কে খুন করলো সে কি তবে চাচ্ছিল না সানি মুখ খুলুক? কে তাকে অর্ডার দিয়েছিল খুনের? তো যাই হোক, সানি যেখানে খুন হয়েছে সেই ঘটনাস্থলে এসে অরবিন্দ ভাবে হয়তো রাগের মাথায় দেব আর রবি এই কাজ করেছে। সে রবিকে কল দেয়। দেব আর রবি জানায় তারা খুন করেনি, বরং তারা জানার চেষ্টা করছিল সানিকে কে অর্ডার দিয়েছে খুন করতে। তার আগে কেউ ক্রেন থেকে পাথর ফেলে সানিকে খুন করেছে। তাদের সাথে অরবিন্দের কথা শেষ হলে তখনই সেখানে কুকি আসে নিজের দলবল নিয়ে। নিজের লোকদের বলে যে কুকিকে খুন করেছে তাকে যে করেই হোক খুঁজে বের করতে হবে। অরবিন্দ আর বাকি পুলিশরাও বুঝতে পারে কোনো হাঙ্গামা হতে চলেছে। আসলে সানিকে খুন করেছে নিহালের ভাই হুকুম। থানায় অরবিন্দের ফোন কল আড়ালে শুনে জয়না সানির নাম জানতে পেরেছিল। এরপর সে নিহালের বাসায় এসেছিল নিহালের সাথে সানির কোনো কানেকশন আছে কিনা জানতে। জয়না যখন নিহালের বাবা মায়ের সাথে কথা বলছিল তখন দূর থেকে হুকুম সানির নাম শুনে ফেলে। সে ভাবে নিহালকে সানি খুন করেছে, এই কারণে সে সানিকে এভাবে খুন করেছে। আর ক্রেন অপারেট করতে তাকে দেখে ফেলেছে রবি। রবি আর দেব তাই নিহালদের বাসায় যায়। দেব হুকুমকে মারধরও করে সানিকে খুন করার কারণে, কারণ সানি বেঁচে থাকলে অন্তত খুনের নির্দেশ কে দিয়েছিল সেটা জানা যেত। এরপর যখন তারা শুনে হুকুম জয়নার কাছে সানির নাম জেনেছে তখন দেব রাগের মাথায় বেরিয়ে পড়ে। জয়নার বাসায় গিয়ে তাকে হুমকি দিয়ে আসে এই কেস থেকে দূরে থাকতে, কারণ জয়নার কারণেই হুকুম খুনটা করেছে। আর সানি মারা যাওয়ায় আর কোনো লিডও পাওয়া যাচ্ছে না। জয়না নিজের ভয় লুকিয়ে রেখে দেবের রাগ খুব স্ট্রংলি হ্যান্ডেল করে, তাকে বাসা থেকে বের করে দেয়। দেবকে বের করে দেওয়ার পর সে কাঁদতে শুরু করে, কারণ তার একটা ভুল স্টেপের জন্যই একটা মানুষ মারা গেল। এদিকে হুকুম যদি ধরা পড়ে যায় যে সানিকে সে খুন করেছে তাহলে হুকুমের জীবন সেখানেই শেষ। তাই রবি হুকুমকে নিজের গোপন ঠিকানায় পাঠিয়ে দেয় লুকিয়ে থাকতে। নিহাল ইন্ডিয়ার পক্ষ থেকে অলিম্পিকে বক্সিং কম্পিটিশনে যাওয়ার সুযোগ পেয়েছিল। এখন যেহেতু নিহাল মারা গেছে তাই তার সিটটা ফাঁকা। ভিজু এখানকার প্রেসিডেন্ট সঞ্জয় মিশ্রার অফিসে যায় ঘুষ খাইয়ে নিজের ক্লাবের কাউকে অলিম্পিকের জন্য সিলেক্ট করাতে। তখনই রঘুবীর সেখানে চলে আসে আর জানায় নিহালের পরিবর্তে তার ক্লাবের কাউকেই সে পাঠাবে। সঞ্জয় মিশ্রা কোনো উপায় না দেখে একটা প্রস্তাব দেয়। রঘুবীরের হরিয়ানা বক্সিং ক্লাব আর ভিজুর শক্তি বক্সিং ক্লাবের একজন করে বক্সারদের মধ্যে বক্সিং প্রতিযোগিতা হবে, যে জিতবে তাকেই অলিম্পিকে পাঠানো হবে। রঘুবীর আর ভিজু দুজনেই এই প্রস্তাবে রাজি হয়। সানি মারা যাওয়ার পরদিন একটা রেস্টুরেন্টে দেব আর রবি খাবার খেতে বসে। সানির যেহেতু ফোন অফ তাই তাতে কিছুই পাওয়া যায়নি, কোনো কাজে আসেনি এসব। শুধু তার পকেটে থাকা পেইন কিলারটা খাচ্ছে দেব, কারণ ইদানিং তার পায়ে খুবই ব্যথা। অরবিন্দ তাদের কল করে জিজ্ঞেস করে তারা কোথায় আছে, কারণ সে একটা লিড পেয়েছে। অরবিন্দ তাদের কাছে এসে সানির কল রেকর্ড দেখায়। মার্ডারের দিন রাতে সানিকে কেউ কল করেছিল ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট থেকে। হতে পারে এখানকার কেউই নিহালকে খুন করতে চেয়েছিল প্রতিযোগিতা কমাতে, আর গুড়িয়া সেখানে থাকায় তাকেও খুন করা হয়েছে। কিন্তু সমস্যা হলো এই ইনস্টিটিউটের ভেতরে এখন পুলিশ বা বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয় না। নিহালের মার্ডারের পর সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র রিপোর্টারদের ভেতরে যাওয়ার অনুমতি আছে। সানির ফোনে যে কল এসেছিল সেটা ল্যান্ডলাইন থেকে, যে কারণে নাম্বারটা ট্রেস করা যাচ্ছিল না। এখন কেউ যদি ভেতরে গিয়ে দেখে আসতে পারে কার অফিসের ল্যান্ডলাইন থেকে কল এসেছে তাহলে অন্তত ধারণা করা যাবে কে কল করেছে। কিন্তু সমস্যা,
দেব অলরেডি জয়নার সাথে বাজে ব্যবহার করে এসেছে, তাই শুরুতেই রবি দেবকে দিয়ে সরি বলাতে চায়। জয়নার দেওয়া কার্ড থেকেই নাম্বার নিয়ে তারা কল করে জয়নাকে। জয়না তখন দিল্লিতে ফেরত যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছিল, কারণ সে দিল্লি থেকে এসেছে। দেব সরি না বলে দেবের পক্ষ থেকে রবি সরি বলায় জয়না প্রথমে রেগে যায়, কিন্তু পরে যখন শোনে মার্ডার কেসটাতে হেল্প লাগবে তখন সে রাজি হয়। ইনস্টিটিউটের গার্ড প্রথমে জয়নাকে ভেতরে ঢুকতে দিতে চাচ্ছিল না, কারণ জার্নালিজমের কার্ড অলরেডি এক্সপায়ার্ড। জয়না জানায় নতুন কার্ড ইস্যু করতে সময় লাগছে বলেই এখনও পুরনো কার্ড ইউজ করছে। জয়না ইনস্টিটিউটের ভেতরে গিয়ে পানিকর নামের একজন কোচের সাথে দেখা করে। সে এই ইনস্টিটিউটের বক্সিং কোচ। কোচ পানিকর প্রথমে জানায় তার পত্রিকায় ইন্টারভিউ দেওয়া বা জয়নাকে ইনস্টিটিউট ঘুরিয়ে দেখানোর সময় নেই। পরে জয়না রিকোয়েস্ট করলে সে রাজি হয়। পানিকর যখন জয়নাকে সব জায়গা ঘুরিয়ে দেখাচ্ছিল তখন জয়না ইনস্টিটিউটের সেই ল্যান্ডলাইনে কল ডায়াল করে রেখেছিল, যাতে বোঝা যায় কোথায় টেলিফোনটা বাজে। কিন্তু সে যা দেখে তাতে হতাশই হতে হয়। ল্যান্ডলাইনটা ছিল ইনস্টিটিউটের বয়েজ হোস্টেলের করিডোরে, যেখান থেকে যে কেউই কল করতে পারে। এমন সময় ভিজুর ক্লাবের 3জন ছেলে পানিকরের সাথে দেখা করতে আসে, যারা এখানে থেকে প্র্যাকটিস করছে। তাদের সাথে কথা শেষে পানিকর ফিরে এলে জয়না জিজ্ঞেস করে স্মার্টফোনের যুগেও ইনস্টিটিউটে এমন ল্যান্ডলাইন কেন ইউজ করা হচ্ছে। তখন কোচ পানিকর ক্ষেপে যায়, জানায় তার এসব বিষয়ে কথা বলার সময় নেই। এরপর সেখান থেকে চলে যায়। জয়নার কাজ তো হয়েই গেছে। সে ফিরে এসে রবি, দেব, রঘুবীর আর অরবিন্দের সাথে বসে ব্যাপারটা জানায়। সবার তখন ধারণা হয় যেহেতু ইনস্টিটিউটের ভেতর থেকে সানির কাছে কল এসেছে, তার মানে ভিজুর ক্লাবের কেউই খুন করেছে। কারণ ইনস্টিটিউটের ভেতরে কুকির লোক নেই, বরং ভিজুর লোক আছে। আর সানিকে দিয়ে খুন করানোর কারণ হতে পারে খুনির পেছনে কুকির হাত আছে এমন প্রমাণ তৈরি করতে। ব্যাপারটা আসলে কি সেটা বের করার একটাই উপায় আছে, ইনস্টিটিউটের ভেতরে ঢুকে খোঁজ খবর করা। কিন্তু সেখানে একমাত্র বক্সাররাই যেতে পারবে। তাহলে কাকে পাঠানো হবে ভেতরে? ইনস্টিটিউটে 80 কেজির দলে যারা আছে তাদের কেউ একজনকে নেওয়া হবে নিহালের পরিবর্তে। তার আগে সিলেকশন হবে ভিজুর ক্লাবের বক্সারের সাথে প্রতিযোগিতা করে। যে কোনো বক্সারকে ভেতরে পাঠালে গুড়িয়া আর নিহালের খুনের তদন্ত করা যাবে না। তাই রঘুবীর ডিসিশন নেয় রবিকে বক্সার হিসেবে পাঠাবে। সমস্যা হলো রবির ওজন মাত্র 65 কেজি, আর প্রতিযোগিতার জন্য বাকি আছে 2 সপ্তাহ। দেব রবিকে আবারও বক্সিং করতে দিতে রাজি হতে চায় না, কারণ তার বাবা তার সাথে যা করেছে সে কারণে সে বক্সিংকে অপছন্দ করে। তাই সে শর্ত দেয় তদন্তের কাজ শেষ হওয়ার পর রবি ইনস্টিটিউট থেকে চলে আসবে, আর এই 2 সপ্তাহ রবিকে ট্রেনিং করাবে সে নিজে। এভাবেই তাদের কাজ শুরু হয়। কিন্তু কোনো ফল হচ্ছিল না, কারণ প্রথমত দেব কোনো কোচ না, যে কারণে ভালোভাবে ইনস্ট্রাকশন দিতে পারছিল না রবিকে। তার উপর রবির ওজন তো বাড়ছিলই না, উল্টো কমে যাচ্ছিল। রবির প্রতিযোগিতার প্র্যাকটিস হতো রাকার সাথে, সে রাকার সাথে পেরে উঠছিল না। রঘুবীর সব দেখত, অথচ ছেলেদের জেদের সামনে তার কিছুই করার ছিল না। একদিন প্র্যাকটিসের সময় রাকার ঘুষি লেগে রবির কপাল ফেটে যায়। সে রুমে গিয়ে একা একাই সেটা ট্রিটমেন্ট করার চেষ্টা করছিল। ঘটনাটা ভারতী দেখে। সে অরবিন্দের হাতে খাবার পাঠিয়েছিল রঘুবীর, দেব আর রবির জন্য। সেটার বাটি ফেরত নিতে এসেছে। ভারতী রবির রুমে গিয়ে তার ট্রিটমেন্টে হেল্প করে আর পরামর্শ দেয় রঘুবীরের কাছে ট্রেনিং নেওয়ার, কারণ রঘুবীর অনেক ভালো কোচ। তার মাধ্যমেই কেবল রবির পক্ষে লক্ষ্যে পৌঁছানো সম্ভব। রবিও ভারতীর এই কথায় অনুপ্রাণিত হয় আর রঘুবীরের কাছে ট্রেনিং নেওয়া শুরু করে। ব্যাপারটা দেখে দেব রাগ করলে রবি তাকে বুঝিয়ে বলে কাজ হয়ে গেলেই সে বক্সিং ছেড়ে দেবে। প্রতিযোগিতার দিন চলে আসে। রবি এখন পুরোপুরি রেডি প্রতিযোগিতায় নামতে। রঘুবীরের পরামর্শ মতো খাবার খেয়ে তার ওজনও বেড়েছে। বাদ সেদেশে অন্য জায়গায়। রবির প্রতি রঘুবীরের এমন টান আর পরিশ্রম দেখে রাকা জেলাস হয়ে পড়ে। সে বুঝতে পারে রঘুবীর এখন তাকে রেখে রবিকে অলিম্পিকে পাঠানোর কথা ভাবছে। এই কারণে এই জেলাসি থেকে আর অলিম্পিকে যাওয়ার নেশায় সে ভিজুর ক্লাবে গিয়ে যোগ দেয়। প্রতিযোগিতার দিন ভিজুর সাথে রাকাকে দেখে রঘুবীর অবাক হলেও কিছু বলে না। রাকা ভেবেছিল ভিজু রবির বিপরীতে তাকে লড়তে দেবে আর রবিকে হারিয়ে সে ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউটে জায়গা করে নেবে। কিন্তু ভিজু রবির বিপরীতে তাকে লড়তে না দিয়ে দেয় ধরম ঠাকুরকে। ধরম হচ্ছে অর্জুনের ভাই, যার সাথে বক্সিং খেলতে গিয়ে রবি মেরে ফেলেছিল। সেই ঘটনা মনে করে রবি দুর্বল হয়ে পড়লে রঘুবীর তাকে বুঝিয়ে বলে ভিজু ধরমকে শুধু তাকে দুর্বল করতেই তার বিপরীতে লড়তে দিয়েছে, তাই তাকে স্ট্রংভাবে লড়তে হবে। রবি অনুপ্রেরণার জন্য গুড়িয়াকে উপহার দেওয়া কানের দুলগুলোর মধ্য থেকে একটা নিজের জুতার ফিতায় আটকে নেয়। ধরম অনেক কসরত করলেও শেষমেশ এই লড়াইয়ে রবি জিতে যায়
আর ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউটে জায়গা করে নেয়। তো যাই হোক, ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউটে প্র্যাকটিসের জন্য সিলেকশন হয়েছে এই সংবাদটা জানাতে রবি অরবিন্দের বাড়িতে যায়। অরবিন্দ তখন বাড়িতে ছিল না, এটা রবি জানতো। সে গিয়েছিল ভারতীর কাছে। বাড়িতে শুধু অরবিন্দের বুড়িমা থাকতেন, যিনি কানে কম শোনেন, সারাদিন টিভির সামনে ঝামেলাহীনভাবে বসে থাকেন। সেদিন নিজের ভালো লাগা থেকে আর ভারতীর প্রলোভনে রবি ভারতীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। পরদিন তাকে ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউটে রেখে আসতে যায় দেব। তাকে কোনো একটা মেডিসিন গোপনে হাতে ধরিয়ে দেয় আর বারবার তাকে মনে করিয়ে দেয় গুড়িয়ার মৃত্যুর রহস্য খুঁজে বের করার পরেই যেন রবি ফিরে আসে। ইনস্টিটিউটে রবিকে রিসিভ করে অ্যাসিস্ট্যান্ট কোচ রুস্তেনাফ। রবির থাকার জায়গা হয় নিহাল যে রুমে থাকতো সেখানেই, আর রুম পার্টনার হয় আদি নামের একটা ছেলে, যে কিনা তাকে আগে থেকে চিনত বক্সার হিসেবে। সেদিন প্র্যাকটিসে যাওয়ার পর ভিজুর ক্লাবের ছেলে শমশের তার সাথে ঝামেলা করতে আসে, কিন্তু কোচের কারণে সেটা সম্ভব হয় না। আদির কাছে রবি জানতে পারে নিহালের সাথেও ঝামেলা ছিল শমশেরের, তাই ইনস্টিটিউটের ভেতর থেকে কে কল করেছিল তার প্রাইম সাসপেক্ট হয় শমশের। রবির ধারণা হয় শমশেরের মাধ্যমেই ভিজু খুনটা করিয়েছে। সেখানেই কোচ রবির পরীক্ষা নেয় সে বক্সিংয়ে কতটা ভালো। তার ওয়েটের অন্যান্য বক্সারদের সাথে প্রতিযোগিতা করায়, আর সবগুলোতেই রবি জিতে যায়। একদিন কোচ না থাকা অবস্থায় শমশের তার সাথে আবার ঝামেলা করতে আসে। তখন তাদের থামায় সোনিকা নামের একজন মেয়ে বক্সার। এরপর সে রবিকে জানায় মেয়ে বক্সারদের সাথে বক্সিং করে তার পোষাচ্ছে না, তার আরও ভালো বক্সারদের সাথে প্র্যাকটিস করা দরকার। সে রবিকে অফার করে পরদিন রাতে তার সাথে গোপনে বক্সিং প্র্যাকটিস করতে। রবি রাজি হয়। এদিকে জয়না একদিন রাস্তায় হাঁটছিল, তখন বাইক থেকে কয়েকটা বখাটে ছেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে সে পায়ে খানিকটা ব্যথা পায়। ভারতী জয়নাকে আগেও দেখেছিল, তাই চিনত। সে জয়নাকে এভাবে রাস্তায় পড়ে থাকতে দেখে এগিয়ে আসে আর হাসপাতালে পৌঁছে দেয়। হাসপাতালে যখন সে ট্রিটমেন্টের জন্য অপেক্ষা করছিল তখন দেবও হাসপাতালে আসে, কারণ তার পায়ের ব্যথা ইদানিং বেড়েছে। জয়না দেবকে ডাক্তারের কেবিনে ঢুকতে দেখলেও দেব জয়নাকে দেখেনি। ডাক্তার পা দেখে জানায় তার পায়ে ইনফেকশন ছড়িয়ে পড়েছে। এমন সময় কুকির ছেলেরা এসে দেবকে লড়াই করার সুযোগ না দিয়ে তুলে নিয়ে যায়। কুকি তার নিজের পদ্ধতিতেই দেবের শরীরে বোমা বাঁধে। এরপর জিজ্ঞেস করে সে সানিকে খুন করেছে কিনা। দেব জানায় সে শুধু সানিকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল, কিন্তু তার আগেই কেউ তাকে মেরে ফেলেছে। কে মেরেছে সেটা সে জানে না। এরপর দেব কুকিকে জিজ্ঞেস করে জানতে পারে কুকি সানিকে অর্ডার দেয়নি নেহাল বা গুড়িয়াকে খুন করার জন্য। কে দিয়েছে সেটাও সে জানে না। কুকি নিজের লোকদের দেবের শরীরে বোমা ব্লাস্ট করার অর্ডার দিয়ে সেখান থেকে চলে যায়। বোমার সাথে তার লাগিয়ে কুকির লোকেরা অনেকটা দূরে যায়। উদ্দেশ্য দূরে গিয়ে সুইচ টিপে বোমা ব্লাস্ট করা। তবে তখনই অরবিন্দ তার টিম নিয়ে চলে এলে তারা ধরা পড়ে যায়। অরবিন্দ এসে বোমার তার খুলে এই যাত্রায় দেবকে বাঁচিয়ে দেয়। দেব জানতে পারে জয়না তাকে হাসপাতাল থেকে তুলে আনতে দেখে পিছু নিয়েছিল আর অরবিন্দকেও খবর দিয়েছে। জয়নার জন্য বেঁচে গেছে জানতে পেরে দেব কৃতজ্ঞতা বোধ করে। সে জয়নাকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে যায় ক্ষমার নিদর্শন হিসেবে। তখন জয়না জিজ্ঞেস করে তার পা এমন কিভাবে হলো। দেব নিজের লাইফ স্টোরি শোনায়। সেদিন রাতে তারা একটা হোটেল রুমে গিয়ে প্রচুর ড্রিঙ্ক করে। ইমোশনালি একে অপরের ওপর দুর্বল হয়ে যায়। এক পর্যায়ে ইন্টিমেট হতে গেলে জয়না জানায় সে দেবকে সব সত্যি কথা বলেনি। আসলে সে কোনো রিপোর্টার না, বরং 6 মাস আগেই তার জব চলে গেছে। সে এখানে এসেছে শুধু নিহাল আর গুড়িয়ার খুনের ইনভেস্টিগেশন করতে। 2-3 বছর আগে একটা বক্সিং কম্পিটিশনে নিহালের সাথে তার পরিচয় হয়। ধীরে ধীরে ফোনে কথাবার্তাও হতে থাকে। নিহাল তাকে বড় বোনের চোখে দেখত। গুড়িয়ার সাথেও তাকে ভিডিও কলে কথা বলিয়ে দিয়েছিল। পালানোর প্ল্যান করার পর নিহাল তার কাছে দিল্লিতে এসে কিছুদিন থাকতে চেয়েছিল গুড়িয়াকে নিয়ে, কিন্তু সে মানা করে দিয়েছিল, কারণ সে তখন দিল্লিতে থাকতো না। হয়তো সে যদি মানা না করে তাদের একটা থাকার জায়গা করে দিত তাহলে তারা খুন হতো না। আর এটা নিয়ে সে এখন অপরাধবোধে ভুগছে। জয়না ভেবেছিল এটা শুনে দেব তার উপর রাগ করবে, কিন্তু দেব রাগ করেনি, বরং সেদিন সে জয়নার ইমোশনের দিকটা বুঝতে পেরেছিল। এদিকে প্ল্যান অনুযায়ী শমশেরের অনুপস্থিতিতে তার রুমে ঢুকে রবি তার বোতলে একটা মেডিসিন মিশিয়ে দেয়, যেটা খাওয়ার পর ডোপ টেস্ট করলে পজিটিভ আসবে। আর এই ইনস্টিটিউটে কেউ ড্রাগ নিলে তাকে ব্যান করে দেওয়ার নিয়ম। মেডিসিন মেশানোর পর রবি রঘুবীরকে কল করে ব্যাপারটা জানালে রঘুবীর ডোপ টেস্ট কমিটিকে ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউটে পাঠায়। প্রতি মাসে যদিও একবার করে এটা চেক করা হয়, কিন্তু এ মাসে তারা আসে দ্বিতীয়বারের মতো। নাম ধরে ধরে ডেকে নিয়ে টেস্ট করা হচ্ছিল। তখন রবি গিয়ে শমশেরকে জানায় সে তার পানিতে মেডিসিন মিশিয়ে রেখেছে আর বলে তার কাছে আরেকটা মেডিসিন আছে যেটা খেলে ডোপ টেস্ট নেগেটিভ আসবে,
কিন্তু তার আগে শমশেরকে কিছু প্রশ্নের জবাব দিতে হবে। শমশের বাধ্য হয় জবাব দিতে, জানায় সে কোনো কল করেনি সেই রাতে, সানি নামের কাউকে সে চেনেও না। আর সেই রাতে সে ছিল একটা হোটেল রুমে অ্যাসিস্ট্যান্ট কোচ রুস্তেনাফের সাথে। উত্তর পাওয়া শেষে রবি শমশেরকে জানিয়ে দেয় সে তার পানিতে কিছুই মেশায়নি, শুধু ভয় দেখিয়েছে। শমশেরও খুনি না। এটা শুনে রবি হতাশায় পড়ে যায়, শেষ লিডটাও হারিয়ে ফেলে। এদিকে তদন্তে আসে নতুন মোড়। হোটেল রুমে পরদিন সকালে দেব যখন সানির কাছ থেকে পাওয়া পেইন কিলার বের করে খাচ্ছিল, তখন সানির আংটিও বের করে, আর সেটা চোখে পড়ে জয়নার। জয়না জানায় এটা ডিজিটাল আংটি, কার নামে রেজিস্টার্ড আছে সেটা দেখলেই বোঝা যাবে কে খুন করেছে। চেক করে দেখা যায় আংটিটা সোনিকার নামে রেজিস্টার্ড। দেব ব্যাপারটা রবিকে জানায়। রবি পরদিন রাতে সোনিকার সাথে প্র্যাকটিসে গিয়ে তাকে সানির কথা জিজ্ঞেস করে। সোনিকা জানায় সে সানির সাথে সম্পর্কে ছিল। সানি তাকে বলেছিল নিহাল কখন বের হয় ইনস্টিটিউট থেকে সেটা জানাতে। ডাইনিং হলে সে নিহালের গুড়িয়ার সাথে ফোন কল শুনেছিল, তারা ফুটবল স্টেডিয়ামে দেখা করবে। এরপর সে ব্যাপারটা সানিকে জানিয়েছে। রবি জিজ্ঞেস করে সে পাবলিক ফোন থেকে কল কেন করেছে। সোনিকা জানায় সানির বেস্ট ফ্রেন্ড কাপিল তাকে বলেছিল পাবলিক ফোন থেকে কল করতে, যাতে সে ঝামেলায় না পড়ে। এরপর রবি সোনিকার ফোনে কাপিলের ছবি দেখে, আর সে কোথায় আছে সেটাও জেনে নেয়। কাপিল আসলে আছে পঞ্চায়েত প্রধান দান্ধার বাড়িতে। দান্ধার সবচেয়ে পছন্দের জিনিস হলো তার পালিত একটা মহিষ, যেটার নাম সে রেখেছে সুলতান। সুলতানকে সে বাড়ির ভেতরেই রাখে। সুলতানের দেখাশোনার জন্য সে কয়েকজন লোক রেখেছে। কাপিলও সেখানে কাজের জন্য গিয়ে ছদ্মবেশে লুকিয়েছিল। যখন সে বুঝতে পারে তার উপর ঝামেলা আসতে যাচ্ছে, তখন সে নিজে গিয়ে দান্দাকে জানায় খুনিদের সাথে সেও জড়িত ছিল। দান্ধা যেন তাকে প্রোটেকশন দেয়। গুড়িয়া আর নিহালের এমন খুনে দান্ধার তো লাভই হয়েছে, তাই সে বাড়িতে আরও গার্ডের সংখ্যা বাড়িয়ে দেয় কাপিলকে বাঁচানোর জন্য। ইনফরমেশন পাওয়া শেষে ইনস্টিটিউট থেকে বের হয়ে আসে রবি। কিন্তু এই ইনস্টিটিউটের নিয়ম হলো ট্রেনিং পর্যায়ে একবার কেউ বের হয়ে গেলে সে আর ফেরত আসতে পারবে না। রবি কি তবে একেবারেই বক্সিং ছেড়ে দিল? তো যাই হোক, কাপিলের খোঁজ পেয়ে পরদিন রাতে রবি আর দেব দান্দার ফার্ম হাউসে যায়। চারিদিকে প্রাচীর তোলা এই বাড়িটা, তার উপর কড়া পাহারা বসিয়েছে দান্দা। রবি দেয়াল টপকেই অপর পাশে যায় সবার চোখের আড়াল হয়ে। দেবের পক্ষে দেয়াল টপকানোটা ইজি ছিল না, তবুও সে কোনো রকমে দেয়াল টপকায়। এরপর সবার চোখের আড়ালে কাপিলের কাছে গিয়ে তাকে ধরতে সক্ষম হলেও বের হওয়ার সময় তারা ধরা পড়ে যায়। মারামারি করে তাদের থেকে পার পেয়ে কোনো মতে এসে দান্দার পোষা মহিষ সুলতান যে রুমে আছে সেখানে এসে পালায়। দান্দার লোকেরা তাদের দিকে গুলি ছুটছিল, কিন্তু এখানে আসার পর সুলতানের গায়ে গুলি লাগবে বলে গুলি করা বন্ধ করে দেয়। দেব বুঝে যায় এই মহিষটা দান্দার দুর্বলতা, তাই এবার সে নিজের কাছে থাকা গ্রেনেড নিয়ে বের হয়ে আসে আর বলে তাদের বের হতে না দিলে এই গ্রেনেড ফাটিয়ে তারা নিজেরাও মরবে আর সুলতানকেও মারবে। সুলতান যদি মরে তাহলে দান্দা কাউকেই ছাড়বে না। এই কথা শুনে দান্দার লোকেরা ভয়ে বন্দুক নিচে নামায়। কিন্তু আরেকটা কাণ্ড ঘটে যায়। দেবের হাত থেকে সুলতান গ্রেনেডটা খেয়ে ফেলে। গ্রেনেড তখন ব্লাস্ট হওয়ার ভয়ে দান্দার লোকেরা সেখান থেকে পালায়। রবি আর দেবও কাপিলকে নিয়ে পালিয়ে আসে। গ্রেনেড ফেটে সুলতান মরে গেলে রবি আর দেবের আরেকজন শত্রু বেড়ে যায়, সে হচ্ছে দান্দা। কাপিলকে নিয়ে তারা রঘুবীরের কাছে আসে একটা নির্জন জায়গায়। হাইড্রোলিক প্রেসের নিচে কাপিলের হাত রেখে সেটা থেতলে দেওয়ার ভয় দেখিয়ে তারা কাপিলের মুখ থেকে কথা বের করে। আর যা জানতে পারে তা তারা কখনো ভাবতেও পারেনি। আসলে কাপিলদের প্ল্যান ছিল গুড়িয়াকে খুন করা, নেহালকে না। এই জন্য তারা বেশ কিছুদিন গুড়িয়াকে ফলো করেছে। তাদের প্ল্যান ছিল গুড়িয়া কোচিং থেকে ফেরার পথে তাকে মেরে পুকুরে ফেলে দেওয়া। দুর্ভাগ্যবশত সেদিন গুড়িয়া কোচিংয়ে না গিয়ে নিহালের সাথে পালাতে এসেছিল, আর নিহালকেও তাই মরতে হয়েছে। খুনি মোট 4 জন, সানি, কাপিল, দিনো নামের আরেকজন লোক যে কিনা হিসারে পালিয়েছে, আর আরেকজন লোক যে তাদের কাজ দিয়েছে, কিন্তু মুখোশ পরে থাকার কারণে তার চেহারা কেউই চেনে না, একমাত্র দিনো বাদে। এতটা তথ্য দেওয়ার পরেও দেব রাগের মাথায় কাপিলের একটা হাত পুরোপুরি থেতলে দেয়। এরপর মাথাও থেতলে দিতে চায়। দিনো হিসারের কোথায় আছে জিজ্ঞেস করে। রবি আর রঘুবীর দেবকে থামানোর চেষ্টা করে। তখনই সেখানে পুলিশ চলে আসে আর তারা পালানোর চেষ্টা করে। পুলিশ কাপিলকে আহত অবস্থায় উদ্ধার করে। দেব দ্রুত দৌড়াতে না পারায় তাকেও ধরে ফেলে। এদিকে রবি আর রঘুবীর পালাতে গিয়ে একটা খাদের সামনে চলে আসে। সামনে আর যাওয়ার জায়গা ছিল না। রঘুবীর রবিকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়, যাতে রবি পুলিশের হাতে ধরা না পড়ে। রঘুবীর আর দেবকে পুলিশ ধরলে সেখানে ফোগাটও ছিল। ফোগাটকে আসলে দান্দা পাঠিয়েছে এই 3 জনকে ধরতে। রঘুবীর আর দেব জানায় কাপিল তাদের বোনকে মেরেছে বলেই তারা কাপিলের এই দশা করেছে, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ ছিল না যে কাপিল এসব স্বীকার করেছে।
দান্দা তখন সেখানে এসে দেবকে তখনই মেরে ফেলতে বলে। ফোগাট জানায় এভাবে মেরে ফেললে বিপদে পড়তে হবে, তার চেয়ে জেলে দেওয়ার পরে তাদের মারাটাই বেটার হবে। দান্দাকে সে পরামর্শ দেয় কুকির সাথে যোগাযোগ করতে, কারণ কুকির লোক জেলে আছে, তারা অনায়াসেই দেব আর রঘুবীরকে খুন করতে পারবে। ফোগাট দেব আর রঘুবীরকে কুকির লোকেরা যে সেলে আছে সেখানে দেওয়ার প্ল্যান করে, কিন্তু জেলে রঘুবীরের পরিচিত এক অফিসার ছিল ফিরোজ নামে, যার ছেলেকে রঘুবীর বক্সিং শিখিয়েছে। ফিরোজই তাদের আরেকটা সেফ সেলে দিয়ে দেয়। এদিকে রবি পালিয়ে অরবিন্দের বাসায় এসে আশ্রয় নেয়। অরবিন্দ তাকে বেসমেন্টে লুকিয়ে রাখে। অরবিন্দ বাসায় ছিল না। এমন সময় ভারতী রবির জন্য খাবার নিয়ে এলে রবি নিজের মনের সব কথা সিচুয়েশন ভারতীকে জানায়। সে এবারে যখন আবারও বক্সিং করেছে ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউটে গিয়ে, তখন যেন নিজের প্রাণ ফিরে পেয়েছে। অথচ দেব তার এই বক্সিং করাটা পছন্দ করে না, আর সে নিজেও অর্জুন তার হাতে খুন হয়েছিল এটা মেনে নিতে পারছে না। ভারতী তাকে আবারও বক্সিং করতে পরামর্শ দেয় আর বুঝিয়ে বলে অর্জুন যে তার হাতে মরেছিল সেটা স্রেফ একটা অ্যাক্সিডেন্ট, সে তো আর ইচ্ছে করে মারেনি। জেলে যাওয়ার পর রঘুবীরের ব্যাক পেন শুরু হয়। ফিরোজ একটা তেলের বোতল এনে দিয়ে সেটা মালিশ করতে বলে যাতে ব্যথা ঠিক হয়। তখন দেব আর রঘুবীরের মধ্যে বহুদিন পর খোলামেলাভাবে কথা হয়। রঘুবীর দেবের এই অবস্থা করার জন্য সরি বলে আর জানায় তার নিজের বাবাও তার সাথে এমন আচরণ করেছিল, সে তার থেকে এই ব্যবহারটা শিখেছিল। এইসব শুনে দেব আরও বেশি রেগে যায় রঘুবীরের ওপর, কারণ রঘুবীর সরাসরি সরি না বলে বরং নিজের বাবার ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। তার ওপর আজীবন সে নিজের কথাই ভেবেছে, নিজের ইচ্ছে চাপিয়ে দিয়েছে তার আর রবির ওপর। তাছাড়া ভিজু নিজেও একজন ভালো বক্সার, সে মোটা অঙ্কের টাকা দিয়ে তাদের বক্সিং ক্লাব কিনতে চেয়েছিল, কিন্তু রঘুবীর নিজের ইগো আর ভালো লাগার জায়গা থেকে সরে আসেনি। সেখানেই ভিজু আর রঘুবীরের প্রথম ঝামেলা হয়। এমনকি সেদিন ভিজুর গুলিতে ছোট্ট গুড়িয়া প্রায় মরেই যাচ্ছিল, একটুর জন্য বেঁচে গিয়েছিল। এখন দেবের কাছে রঘুবীর স্বার্থপর ছাড়া আর কিছুই না। এদিকে ফোগাট বুঝতে পারে রবি হয়তো পালিয়ে অরবিন্দের কাছেই আছে, তাই সে অরবিন্দের বাসায় যায় এমনি ঘোরার বাহানায়। তারপর ওয়াশরুমে যাওয়ার বাহানায় খুঁজে ফিরে বেসমেন্টের পথ পেয়ে যায়। বেসমেন্টে গেলে রবি তাকে ঘুষি মেরে ফেলে রেখে পালানোর চেষ্টা করে, কিন্তু বাইরে গিয়ে দেখে ফোগাট আগে থেকেই পুলিশ ফোর্স রেডি করে রেখেছিল। রবি পুলিশের কাছে ধরা পড়ে যায়। ফোগাট যাওয়ার আগে অরবিন্দকে সাসপেন্ড করে দিয়ে যায়, যে কথা ভারতী জানতে পারে না। তারপর দড়ি নিয়ে রবির হাত বেঁধে গাড়ির সাথে আটকে রাস্তায় টানতে টানতে নিয়ে যায়। এদিকে ফিরোজের ফ্যামিলিকে কিডন্যাপ করে কুকি ফিরোজকে বাধ্য করে দেব আর রঘুবীরের সেলের তালা খুলে দিতে। এরপর কুকির গুন্ডারা গিয়ে রঘুবীর আর দেবকে আক্রমণ করে, কিন্তু দেব আর রঘুবীর সেলের দরজার সামনে আগেই তেল ঢেলে রেখেছিল, যে কারণে কুকির লোকেরা ধপাধপ পড়ে যায়। এরপর তাদের সাথে দেব আর রঘুবীরের লড়াই শুরু হয়। যদিও কুকি ফিরোজের কথা শোনার পরেই তার ফ্যামিলিকে ছেড়ে দিয়েছিল। এদিকে আরেক ঘটনা ঘটে। রবিও ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট ছেড়ে চলে এলে মিসরা ভিজুকে অফার করে তার ক্লাবের কাউকেই অলিম্পিকের জন্য নিতে। তখন ভিজু রাকাকে সিলেক্ট না করে ধরমকে সিলেক্ট করে। জেলেসির কারণে রাকা ধরমকে অ্যাক্সিডেন্ট করিয়ে আহত করে নিজেকে সিলেক্টেড করে নেয়। আর রঘুবীর দেবকে না জানিয়ে আরেকটা কাজ করে রেখেছিল। সে জয়নার মাধ্যমে প্রস্তাব পাঠিয়ে ভিজুর কাছে নিজের বক্সিং ক্লাব সেল করে দেয়। বিনিময়ে তাদের জেল থেকে বের করে আনতে বলে, কারণ সে বুঝতে পেরেছিল তাদের জেল থেকে বেঁচে ফিরতে দেওয়া হবে না। দেব আর রঘুবীর জেল থেকে বের হলে তাদের রিসিভ করতে আসে রবি আর জয়না। রবি রঘুবীরের কাছে ওয়াদা করে সে বক্সিং করবে আর অলিম্পিকও জিতে আনবে। ক্লাব হাত থেকে গেছে তাতে কিছুই যায় আসে না। রবির এই কথা শুনে দেব ক্ষেপে যায়, কারণ গুড়িয়ার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে রবি এখন অন্য পথে হাঁটছে। তখন রবি বলে পশুদের ওপর প্রতিশোধ নিতে গিয়ে নিজেরাও পশু হওয়া যাবে না। টাইমলি পুলিশ না পৌঁছালে হয়তো দেব কপিলকে খুনি করে ফেলতো। সে নিজে এমন কিছু করতে চায় না। দেব আর রবির ভাবনা মেলে না। দেব জানায় সে একাই গুড়িয়ার মৃত্যুর প্রতিশোধ নেবে। এরপর সেখান থেকে চলে আসে। রবি আর দেবের গন্তব্য এখন আলাদা। তারা কি পারবে গুড়িয়ার খুনিকে খুঁজে বের করে প্রতিশোধ নিতে? তো যাই হোক, জেল থেকে বের হয়ে রবি আর রঘুবীর প্রথমে হরিয়ানা বক্সিং সেন্টার থেকে নিজেদের জিনিসপত্র খালি করে নিয়ে আসে। এরপর সোজা চলে যায় কোচ পানিকরের সাথে দেখা করতে। তারা ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। পানিকর এলে রবি তাকে রিকোয়েস্ট করে তাকে আবারও ইনস্টিটিউটে নিতে। পানিকর রাজি হয় না, জানায় নিয়মই, সেটা কারোর জন্যই চেঞ্জ হবে না। সে যেহেতু একবার বের হয়ে গেছে তাই তার আর ফেরার সুযোগ নেই। তখন পানিকরের গাড়িতে
বক্সার মোহাম্মদ আলীর মূর্তি দেখে রবি বলে সে মোহাম্মদ আলীর মতোই হতে চায়, শুধু বক্সিংয়ে চ্যাম্পিয়ন না বরং বাস্তব জীবনও চ্যাম্পিয়ন। নিজের সিচুয়েশন সহ সবকিছু বলার পরেও পানিকর রাজি হয় না তাকে ইনস্টিটিউটে নিতে। এরপর তারা এসে শিফট করে রঘুবীরের পৈতৃক বাড়িতে। এখানেই বক্সিং রিং তৈরি করে রবির প্র্যাকটিসের ব্যবস্থা করা হয়। অন্যদিকে চাকরি হারিয়ে সেদিন রাতে অরবিন্দ নিজের জুনিয়র অফিসার বার্সোলার সাথে একটা বারে আসে ড্রিঙ্ক করতে। বার্সোলা তাকে জিজ্ঞেস করে সে কেন বন্ধুত্বের জন্য নিজের চাকরি পর্যন্ত বিসর্জন দিল। অরবিন্দ জানায় সে নিজের কাজে অনেস্ট থাকার জন্যই মূলত এত চাপ নিয়ে এই কাজগুলো করেছে। বন্ধুত্ব রক্ষা করাটা তার মেইন প্রায়োরিটি ছিল না। ভার্তি জানতে পারলে মন খারাপ করবে বলে সে এখনও ভার্তিকে জব চলে যাওয়ার ব্যাপারটা জানায়নি। ভার্তি কল করলে অরবিন্দ তাকে জানায় সে বার্সোলার সাথে ড্রিঙ্ক করবে, যে কারণে ফিরতে দেরি হবে। এই কথা শুনে ভার্তি আর দেরি করে না, রবিকে কল করে ডেকে নেয়। এরপর রবির গাড়িতে করেই একটা খোলা প্রান্তরে গিয়ে তারা একান্তে সময় কাটায়। তখন ভারতী রবিকে নিজের বিষয়ে বলে, জানায় সে ঝাড়খণ্ডের মেয়ে। হরিয়ানার প্রথম স্ত্রী চলে গেলে সেই পুরুষকে খুবই নিচু চোখে দেখা হয় সমাজে। কেউই আর মেয়ে বিয়ে দিতে চায় না। একদিন একজন এজেন্ট তার বাবা মায়ের কাছ থেকে তাকে কিনে এনে অরবিন্দের সাথে বিয়ে দিয়েছিল। এখন সে মাঝে মাঝে ঝাড়খণ্ডে যায় কিছুদিনের জন্য। নিজের ফ্যামিলিকে ভালোবেসে তাদের সাথে দেখা করতে যায় না, বরং সে নিজেও এখন একজন এজেন্ট হয়ে গেছে আর ঝাড়খণ্ড থেকে মেয়ে কিনে আনে। এখানকার স্ত্রী নেই এমন পুরুষদের কাছে বিয়ে দেওয়ার জন্য। এতে এই মেয়েগুলোরও উপকার হয়, কারণ এমনিতেও তাদের বাপ ভাইরা নেশারি, যে কারণে তাদের ভবিষ্যৎ অন্ধকার। আর এই মেয়েগুলোর উপকার করে তার নিজেরও খানিকটা ইনকাম হয়। এরপর সে রবিকে নিজের পায়ের নুপুর দেখিয়ে জানায় এটা রূপার, কিন্তু অরবিন্দ সেটা জানে না। এখন তার নিজের জন্য নিজের কিছু করার সামর্থ্য আছে, যদিও অরবিন্দকে লুকিয়ে এসব কাজ করতে হয়। অরবিন্দকে লুকিয়ে ভারতী এসব কাজ করছে দেখে প্রথমে রবি একটু রাগ হয়, কিন্তু পরে ভারতী তাকে বলে তারা নিজেরাও তো অরবিন্দকে না জানিয়েই সম্পর্কে আছে, মাঝে মাঝে নিজের জন্য একটু বাঁচতে হয়। সেই রাতে একান্তে সময় কাটিয়ে তারা যার যার মতো ফিরে যায়। অরবিন্দ এতটাই নেশা করেছিল যে সেই রাতে বার্সোলার সাথে গাড়িতেই ঘুমিয়ে পড়ে। এদিকে দেব দিনের বিষয়ে অনলাইনে সার্চ করেও তেমন কোনো ইনফরমেশন পায় না। প্রোফাইলে একমাত্র তার ছবি বাদে আর কিছুই নেই, তাই কোথায় আছে দিনও সেটাও সে বুঝতে পারছিল না। তখন জয়না তাকে বলে আগে তারা নিহালের খুনিকে খুঁজছিল, কারণ তারা ভেবেছিল খুনের মেইন টার্গেট নিহাল। এখন যেহেতু তারা জানতে পেরেছে খুনের টার্গেট ছিল গুড়িয়া, তাই তাদের উচিত গুড়িয়াকে কেন্দ্র করেই নতুন করে ইনভেস্টিগেশন শুরু করা। এই কারণে দেব জয়নাকে নিয়ে বাড়িতে যায় গুড়িয়ার জিনিসপত্র চেক করতে, যদি সেখানে কোনো ইনফরমেশন পাওয়া যায়। গুড়িয়ার জিনিসপত্রের মাঝে নিশি নামের একটা মেয়ের আঁকার খাতা পায় জয়না, যদিও দেব জানে না নিশিকে, হয়তো গুড়িয়ার কোনো বান্ধবী। তখনই দেবের এমন কিছু একটা চোখে পড়ে যা পুরো জট ছুটিয়ে দেয়। তারা হিসার নামের কোনো একটা জায়গা খুঁজে বেড়াচ্ছিল, অথচ হরিয়ানায় কেল্লাকে হিসার বলা হয়, আর হরিয়ানায় একটা মাত্র কেল্লাই আছে। এটা জানার পর জয়নাকে সাথে করে রবির গাড়ি নিয়ে সোজা সে অরবিন্দের বাড়িতে চলে যায়। অরবিন্দ তখন মাত্রই বার্সোলার গাড়ি থেকে নামছিল। দেব অরবিন্দকে ব্যাপারটা জানায় আর বাসায় ঢুকতে না দিয়ে নিজের সাথে নিয়ে আসে। কেল্লায় যেতে নদী পার হতে হয়। দেব আর জয়না নৌকা ঠিক করতে শুরু করে। তখন অরবিন্দ গাড়ি থেকে নামতে গিয়ে এমন কিছু দেখে যে গাড়ি থেকে আর নামতেই পারে না। গাড়িতে ভারতীর একটা নুপুর পড়েছিল। অরবিন্দ ভাবে দেবের সাথে কোনো সম্পর্ক আছে ভারতীর। সে পুরো স্তব্ধ হয়ে যায়। যে স্ত্রীকে সে এতটা ভালোবাসে তার কাছ থেকে এমন কিছুই আশা করেনি। রেগে গিয়ে দেবকে সে জিজ্ঞেস করে এই নুপুর গাড়িতে কি করে এলো। দেব জানায় সে জানে না, কারণ গাড়িটা রবির। অরবিন্দের আর কিছুই বুঝতে বাকি থাকে না। ইনভেস্টিগেশনেও তার মনোযোগ ছিল না। সে দেবকে কিছু না বলেই বাসার দিকে চলে যায়। জয়না আর দেব নৌকায় পার হয়ে কেল্লার কাছে যায়। জয়নাকে নৌকায় অপেক্ষা করতে বলে সে কেল্লায় ঢোকে। কেল্লাটা এখন একটা পতিতালয়। দেব কাস্টমার সেজে একটা পতিতার রুমে ঢোকে। এই পতিতা কথা বলতে বা কানে শুনতে পেত না। পতিতা মেয়েটাকে টাকা খাইয়ে দেব দিনোর ছবি দেখিয়ে ইশারায় জিজ্ঞেস করে দিনো এখানে থাকে কিনা। পতিতা মেয়েটা ইশারায় দিনোর রুমটা দেখিয়ে দেয়। দেব দেয়াল বেয়ে সেখানে গিয়ে পৌঁছায়। গিয়ে দেখে একজন পতিতার সাথে শুয়ে আছে দিনো। দিনোকে সে ধরে মারধর করে। পতিতা মেয়েটাকে চুপ থাকতে বলে। দিনো তার সাথে জোরাজুরি করতে এলে দুজনের ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির শব্দে পতিতালয়ের একজন গার্ড এসে দরজা ধাক্কাতে থাকে। ধস্তাধস্তির এক পর্যায়ে বিষক্রিয়ায় মুখ দিয়ে রক্ত পড়ে দিনো মারা যায় কিছু বলার আগেই। দেব শুধু জানতে এসেছিল খুনের অর্ডার কে দিয়েছে, কিন্তু জানতে পারে না। তবে বুঝতে পারে এই পতিতা মেয়েটাই দিনোর খাবারে বিষ মিশিয়ে খাইয়েছে। মেয়েটাকে জিজ্ঞেস করে সে জানতে পারে মেয়েটার নাম নিশি। কিন্তু একজন পতিতার সাথে গুড়িয়ার কি সম্পর্ক ছিল
এদিকে দরজা ভেঙে ফেলে পতিতালয়ের লোকটা। দেব কোনো রকমে যারা বাধা দিতে এসেছিল তাদের ধরাশয়ী করে নৌকা এসে পৌঁছায়, সেখান থেকে পালিয়ে আসে। তবে আসার আগে সে শুনে আসে নিশিকে কে অর্ডার দিয়েছিল দিনোকে বিষ খাওয়াতে। এদিকে অরবিন্দ বাসায় যায়, তখনও সে একেবারে নিস্তেজ হয়ে আছে ইমোশনালি। সে বুঝে উঠতে পারেনি ভারতী এমন কাজ কেন করেছে। ভারতীকে সে এটা জিজ্ঞেস করলে ভারতী বলে সে শুধু তাকেই ভালোবাসে। অরবিন্দে তখন ভারতীর ওপর ঘৃণা কাজ করছে। সে ভারতীর গলা টিপে ধরলে এক পর্যায়ে ভারতী নিস্তেজ হয়ে যায়। তখন সে রবিকে কল করে জানায় ভারতী অসুস্থ, সে যেন দ্রুত আসে। রবি নিজের বাইক নিয়ে দ্রুত বের হয়ে যায়। ভারতী মরেনি, কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। আর অরবিন্দের অসাবধানতায় সে তাকে আক্রমণ করে। দুজনের ধস্তাধস্তির এক পর্যায়ে ভারতী অরবিন্দের বন্দুক দিয়ে তাকেই গুলি করে খুন করে ফেলে। রবি এসে ঘটনাটা দেখে কি করবে ভেবে পায় না। সে রঘুবীরকে কল করে ডেকে নেয়। রঘুবীর আসার পর রবির কাছে কল আসে কোচ পানিকরের। পানিকর তাকে পরদিন সকালের প্র্যাকটিসে আবারও জয়েন করতে বলে। এটা শুনে রঘুবীর রবিকে চলে যেতে বলে আর জানায় ব্যাপারটা সে নিজে ম্যানেজ করবে। রবি চলে গেলে রঘুবীর অরবিন্দের লাশ কেটে টুকরো টুকরো করে ব্যাগে ভরে নদীতে ফেলে দিয়ে আসে। রবি শুরু করে নিজের অলিম্পিকের প্রস্তুতি। এদিকে নিশির কাছে দেব জানতে পেরেছে দিনোকে খুন করতে বলেছে ভারতী। গুড়িয়া আর নিহালের খুনের পেছনে যে 4 নম্বর লোক ছিল সে মূলত ভারতী। কিন্তু ভারতী এই কাজ কেন করলো সে আর কিছু জানার আগেই তাকে চলে আসতে হয়। এদিকে ভারতী অরবিন্দকে মেরে ফেলার পরদিন থানায় গিয়ে ফোগাটের কাছে জিডি করে। অরবিন্দ আগের রাতে বাড়ি ফেরেনি, বার্সেলোর সাথে ড্রিঙ্ক করবে বলেছিল। বার্সেলো তখন জানায় অরবিন্দকে সে বাড়ির সামনে ড্রপ করে এসেছে, কিন্তু সাথে সাথে দেব এসে তাকে নিয়ে গেছে। বার্সেলোর কাছ থেকে এই কথা শুনে পুলিশের সন্দেহ গিয়ে গড়ায় দেবের দিকে। এদিকে দেব অরবিন্দের বাসায় যায় লুকিয়ে, যাতে ভারতীর বিষয়ে ইনফরমেশন কালেক্ট করা যায়। ভারতীর রুমে ক্লু খুঁজতে শুরু করে। তাকে এই অবস্থায় দেখে ফেলে অরবিন্দের মা। সে ভাবে দেব এখানে চুরি করতে এসেছে, তাই ভারতীর জিনিস রাখার ড্রয়ার দেখিয়ে বলে এখানেই ডাইনির জিনিসপত্র রাখা আছে, এগুলো নিয়ে যেন দেব চলে যায়। আসলে অরবিন্দের মা ভারতীকে পছন্দ করত না। এটা বলে তিনি চলে গেলে তখনই ভারতী এসে পেছন থেকে দেবের দিকে বন্দুক তাক করে দাঁড়ায়। এবার কি তবে সে অরবিন্দের মতোই দেবকেও খুন করবে? তো যাই হোক, দেবকে নিয়ে বেসমেন্টে বেঁধে রাখে ভারতী। এরপর জানায় সে কেন গুড়িয়াকে খুন করেছে। প্রেগনেন্ট হওয়ার পরে সেটা নিহালের লাইফে বাধা হয়ে দাঁড়াবে বলে গুড়িয়া অ্যাবর্শন করাতে চেয়েছিল, কিন্তু নিহাল রাজি হয়নি। সে ডিসিশন নিয়েছিল গুড়িয়াকে নিয়ে পালিয়ে যাওয়ার। কোচিং থেকে ফেরার পথে নিহালের সাথে এসব বিষয় ডিসকাস করেই ফিরছিল গুড়িয়া। এমন সময় তার সামনে নিশি এসে পড়ে, যাকে কিছু লোক খুঁজছিল। নিশি হেল্প চাইলে গুড়িয়া তাকে লুকিয়ে রেখে লোকগুলোকে অন্য একটা ডিরেকশন দেখিয়ে দেয়। নিশিকে এমন বিপদে দেখে নিজেদের পুরনো বাড়িতে নিয়ে আসে গুড়িয়া, যেখানে কেউই থাকে না। আসলে ভারতী ঝাড়খণ্ড থেকে বিয়ের প্রলোভনে মেয়েদের কিনে আনলেও পতিতালয়ে নিয়ে গিয়ে বিক্রি করে দিত। নিশিকেও তেমনই ভাবে বিক্রি করতে চেয়েছিল। সেটা বুঝতে পেরে নিশি পালিয়েছে, আর ভারতী নিশিকে খুঁজে বের করতে লোক লাগিয়েছে তার পেছনে। গুড়িয়া নিশিকে এখানেই লুকিয়ে রাখে। তখন নিশি তার কাছে একটা খাতা চেয়ে নেয় আঁকার জন্য। গুড়িয়া তখন খাতায় নিশির নাম লিখে খাতাটা নিশিকে দিয়ে দেয়। এভাবে গুড়িয়া ভারতীর বিজনেসে ঝামেলা সৃষ্টি করছিল বলেই সে গুড়িয়াকে খুন করিয়েছে। সাথে নিহাল থাকার কারণে নিহালকেও মরতে হয়েছে। এরপর ভারতী দেবকে ভিডিও কলে জয়নাকে দেখায়, যাকে তার লোকেরা বেঁধে রেখেছে। দেবকে ব্ল্যাকমেল করে। থানায় গিয়ে অরবিন্দের খুনের ব্যাপারটা স্বীকার করে নিতে বলে। দেবের আর কিছুই করার ছিল না। সে জয়নাকে বাঁচানোর জন্য থানায় গিয়ে ধরা দেয়। অরবিন্দকে নিজের হাতে খুন করেছে এই সাক্ষ্য দিয়ে। তখন পুলিশ তাকে আটক করে। এদিকে রবি তখন সেমিফাইনালে জিতে বক্সিং ম্যাচের ফাইনালে উঠে গেছে। রাকার সাথে ফাইনাল খেলার পর যে জিতবে সেই অলিম্পিকে যাবে। এর মাঝে রবি শাওয়ার নেওয়ার সময় কেউ একজন তার পেটের এক পাশে ছুরি বসিয়ে যায়। রবি মরতে মরতে বেঁচে যায় এই যাত্রায়। রঘুবীর ভাবে এটা ভিজুর কাজ, তাই সে ভিজুকে আক্রমণ করে। ভিজু অনেক কষ্টে রঘুবীরকে বোঝায় সে এই কাজটা করেনি, আসলে এই কাজটা করেছিল রাকা। সে তার অলিম্পিকের পথে কাউকে বাধা হিসেবে রাখতে চায়নি। রবির যে কন্ডিশন, তাতে এখন ফাইনালে বক্সিং করা বলতে গেলে অসম্ভব। ভারতী আবার আরেক নাটক শুরু করে। সে ফোগাটের কাছে এসে বলে তার স্বামীকে যে খুন করেছে তার সাথে একবার দেখা করতে চায়। সে নিজের শারীরিক লাবণ্যে ফোগাটকেও ভুলিয়ে ফেলেছে। ফোগাট তাকে দেবের সাথে দেখা করতে দেয়। ভারতী গিয়ে দেবকে এমন একটা কথা জানায় যেটা দেব কখনো ভাবতেই পারেনি। ভারতী জানায় গুড়িয়াকে মারার সুপারি তাকে রঘুবীর নিজে দিয়েছিল, কিন্তু রঘুবীর নিজের মেয়েকে কেন মারবে?
অবশ্য দেব তার বাবাকে যতটা চেনে তাতে সে বুঝতে পারে রঘুবীরের পক্ষে এটা করা অসম্ভব না। এখন সে শুধু এটাই জানতে চায় রঘুবীর এমনটা কেন করলো। ফোগাট দেবকে কুকির হাতে তুলে দেয়। কুকি দেবকে মারার জন্য নির্জন সেই মাইন এরিয়ায় নিয়ে যায়। এরপর কুকি যখন দেবের কাছাকাছি আসে তখন দেব কুকির কানে কামড়ে ধরে তার বন্দুক কেড়ে নেয়। সেটাই কুকির দিকে তাক করে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। এরপর সোজা চলে যায় সে কেল্লায়, কারণ সেখানে জয়নাকে আটকে রাখা হয়েছিল। কোনো রকমে জয়নাকে উদ্ধার করে নিয়ে আসে সে, সাথে গুড়িয়ার ইচ্ছা অনুসারে নিশিকেও নিয়ে আসে, কারণ নিশিকে রক্ষা করতে গিয়েই বিপদে পড়েছিল গুড়িয়া। এরপর জয়না আর নিশিকে নিরাপদ আশ্রয়ে রাখে। সেদিন বক্সিংয়ের ফাইনাল রাউন্ড ছিল। দেব সরাসরি সেখানে যায়, কারণ সে বুঝতে পারে রবি আর রঘুবীরকে সেখানেই পাওয়া যাবে। ফাইনালে ঘোষণা করা হয় শারীরিক কন্ডিশন খারাপ থাকায় রবি অংশই নিচ্ছে না, কিন্তু দেব গিয়ে রবিকে সাহস দিলে রবি এই অবস্থাতে বক্সিং লড়তে যায়। এটা দেখে রঘুবীর খুশি হয়, অন্তত রবি চেষ্টা করছে। সে রবিকে আগে কিছু ট্রিক শিখিয়ে দিয়েছিল কিভাবে জেতা যেতে পারে। তাদের বক্সিং শুরু হলে রঘুবীর দর্শক সারিতে বসে দেখছিল। তখন দেব গিয়ে তার পেটে বন্দুক ঠেকিয়ে রঘুবীরকে সেখান থেকে বের করে আনে। জিজ্ঞেস করে সে গুড়িয়াকে কেন খুন করলো। রঘুবীর তখন জানায় তার জীবনের একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে বক্সিংয়ের ইতিহাসের নাম লেখানো। দেব আর রবি ব্যর্থ হওয়ায় 8 বছরের প্রচেষ্টায় সে নিহালকে গড়ে তুলেছিল, কিন্তু এক পর্যায়ে সে জানতে পেরে গিয়েছিল গুড়িয়া প্রেগনেন্ট আর নিহাল তাকে নিয়ে পালানোর চেষ্টা করছে। এটা হলে তার এতদিনের সাধনা নষ্ট হয়ে যেত। আর এটাই ছিল রঘুবীরের জীবনের শেষ সুযোগ। তার জীবনে আর এমন সময়ও নেই যে নতুন করে কাউকে গড়ে তুলবে। এই কারণে পদ থেকে গুড়িয়াকে সরিয়ে দেওয়া দরকার ছিল। তার কাছে সন্তানের চেয়ে গৌরব আর সম্মান বড়। গুড়িয়াই তাকে সেই সুযোগ করে দিয়েছিল। সে এসে নিশির কথাটা তাকে জানিয়েছিল। তখন সে ভারতীর সাথে ডিল করেছে। ভারতীর কাছে সে নিশিকে হ্যান্ডওভার করেছে। বিনিময়ে ভারতীকে সুপারি দিয়েছে গুড়িয়াকে খুন করার, কিন্তু ভাগ্য সহায় ছিল না। গুড়িয়াকে মারতে গিয়ে ভারতীর হায়ার করা লোকেরা নিহালকেও মেরে ফেলে। এরপর হাসপাতালে যেদিন গুড়িয়ার জ্ঞান ফিরে এসেছিল সেদিন রবি আর দেব গুড়িয়ার সাথে দেখা করে যাওয়ার পরে রঘুবীরও গিয়েছিল গুড়িয়ার কাছে। গুড়িয়ার সাথে কথা বলার এক পর্যায়ে সে বলে ফেলেছিল গুড়িয়া নিহালের পথের কাঁটা হয়ে যাচ্ছিল। গুড়িয়া তখন রঘুবীরের কথাবার্তায় বুঝে ফেলে তাকে রঘুবীরই মারতে চেয়েছিল। বুঝতে পেরে সে চিৎকার করতে শুরু করলে রঘুবীর নিজের হাতে খুন করেছে গুড়িয়াকে। এসব শুনে দেবের কিছু বলার ভাষা ছিল না। সে নিজের বাবাকে তিরস্কার করতে শুরু করে। তখন রঘুবীর জানায় এখন যে যাই বলুক বা তার যাই হোক না কেন তাতে কিছু যায় আসে না, কারণ তার স্বপ্ন পূরণ হয়েছে। শুধু তাই না, তার নিজের ছেলেই যাচ্ছে অলিম্পিকে। দেব তখন পাশের স্ক্রিনে দেখে রবি ম্যাচ জিতে গেছে। অদম্য ইচ্ছা, বোনের প্রতি ভালোবাসা আর রঘুবীরের শিখিয়ে দেওয়া ট্রিক ব্যবহার করে অনেক কষ্টে এই জয় হয়েছে তার। যদিও সে তখনও জানে না এই জয়ের জন্য তাকে কি কি হারাতে হয়েছে। রাগের মাথায় বন্দুক তাক করে দেব রঘুবীরকে মারতে গেলে ফোগাট সেখানে চলে আসে নিজের টিম নিয়ে। সে দেবকে বন্দুক ফেলে দিতে বলে, কিন্তু দেব তখন এসব শোনার পর আর হুঁশে নেই। সে রঘুবীরের দিকে গুলি ছোড়ে। সফলতার লোভ কতটা ভয়ানক হতে পারে তা হয়তো রঘুবীরকে না দেখলে বোঝা যেত না। সফল আর জনপ্রিয় হতে কিছু মানুষ সবচেয়ে জঘন্য কাজগুলো করতেও যেন দ্বিধা করে না। যাই হোক, গুলি খাওয়ার পরেও কি রঘুবীর বেঁচে থাকবে? ভারতীকে কি আইনের আওতায় আনা যাবে? সবকিছু জানার পর রবির রিয়াকশনে বা কি হবে? সে কি শেষ পর্যন্ত অলিম্পিকে গোল্ড মেডেল জিতে আনতে পারবে? নিজের বাবাকে গুলি করার কারণে কি দেবের শাস্তি হবে, নাকি কুকি প্রতিশোধ নিতে আসবে সবকিছুর জন্য? বন্ধুরা, এসব প্রশ্নের উত্তর পেতে আমাদের সাথেই অপেক্ষা করুন গ্লোরি সিজন 2 আসার আগ পর্যন্ত। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। ধন্যবাদ।